আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডারে স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বিপিএল নিয়ে আমাদের আয়োজন। আজকে আমরা চট্টগ্রাম ভার্সেস ঢাকার যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে সেটা নিয়ে অ্যানালাইসিসের জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাইকে। প্রতীক ভাই, শীত কেমন লাগছে আপনার কাছে? ভালো। আসলে আমরা তো খেটে খাওয়া মানুষ, সারাদিন বাইরে কাজ করতে হয়। শীতের দিন খুব একটা কষ্ট হয় না, সোয়েটিংটা কম হয়, এনার্জি লস কম হয়। আমার জন্য শীতকাল বেশ ভালোই কাটে। বেশ ভালোই। আপনার এর আগের এপিসোডগুলোতে আপনি বলছিলেন দর্শকদেরকে, আমরাও জানাচ্ছি যে এই শীতে ঘরে বসে শীত উপভোগ করুন এবং বিপিএল উপভোগ করুন। সো বিপিএল কি আসলে উপভোগ্য হচ্ছে কিনা? হ্যাঁ, আজকের দুটো ম্যাচ একটু হতাশাজনক ছিল। কোনো ম্যাচে আসলে কম্পিটিশন হয়নি এবং লাস্ট দিন আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসে যেমনটা প্রেডিক্ট করেছিলাম রেজাল্ট অনেকটা তেমনই হয়েছে। সো রেজাল্ট যখন প্রেডিক্টেড হবে বা প্রেডিক্টেড রেজাল্টটাই আউটকাম হিসেবে যখন আসবে তখন তো আসলে আপনি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন। তো চমক আজকে কোনো ছিল না। উপরন্তু ঢাকা ক্যাপিটালস আসলে খুবই বাজে খেলেছে, যেটা আমি বলছিলাম লাস্ট দিন যে টিমটা বেশিরভাগই এক্স ফ্যাক্টর দিয়ে সাজানো। সো এই ধরনের টিমে আপনার এরকম পারফরমেন্স আসবে, কোনোদিন খুব ভালো হবে, কোনোদিন খারাপ হবে। আমরা দর্শকদেরকে মানে একটা জিনিস বারবারই আমাদের আলোচনায় আমরা আনি যে এক্স ফ্যাক্টর এবং কি ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর যখন বেশি হয় তখন কিন্তু ক্লিক না করলে কিন্তু ওই টিমটা মানে ধসটা আমরা দেখতে পাই, কিন্তু কি ফ্যাক্টর যদি থাকে তাহলে কি ফ্যাক্টর কিন্তু পারফর্ম করলে কিন্তু ওটা অবভিয়াসলি একটা টিম স্টেবিলিটি দেখা যায়। সো আপনার কাছে আজকের যে ম্যাচটা আমরা দেখছিলাম চট্টগ্রাম ভার্সেস ঢাকায়, প্রি ম্যাচ অ্যানালাইসিসে কিন্তু আমরা বারবার বলছিলাম যে ম্যাচটা কেমন হতে যাচ্ছে। আপনার একটা প্রেডিকশন ছিল যে ম্যাচটাতে আসলে চট্টগ্রাম যদি একটু টিম কম্বিনেশনে ভালো খেলে কিংবা টিম ওয়াইজ খেলে, ঢাকার জন্য ম্যাচটা জেতা একটু কম্পিটিটিভ একটা খেলা দেখতে যাচ্ছি। আমরা একটু দর্শকদেরকে জানাতে চাই এই ম্যাচটাতে রসিংটন 4টা স্টাম্পিং করেছে এবং তার ম্যান অফ দ্য ম্যাচ এর সৌজন্যে কিন্তু আসলে ঢাকাকে বিট করে চট্টগ্রাম। পুরো ওভারঅল ম্যাচ নিয়ে আপনার কাছে জানতে চাও। রসিংটন যেহেতু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, বুঝতে পারছেন যে ঢাকা ক্যাপিটালস আসলে কেমন পারফর্ম করেছে। 4টা স্ট্যাম্পিং, এটা অবশ্যই রসিংটনকে কৃতিত্ব দিতে হবে। কিন্তু অ্যাজ আ ব্যাটার বা অ্যাজ আ ব্যাটিং ইউনিট আপনি যখন প্রতিপক্ষকে 4টা স্ট্যাম্পিং অপরচুনিটি দিবেন তখনই বুঝতে হবে যে আপনার ব্যাটিং অ্যাপ্রোচে অনেক ভুলভ্রান্তি ছিল। বিশেষ করে আপনি শামীম হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমানের দুটো ডিসমিসাল যদি দেখেন, শামীম হোসেন পাটোয়ারি অনেকটা লাস্ট ইনিংসের মতোই স্টার্ট করেছিলেন। মেহেদী হাসান মিরাজের ডেলিভারিতে উনি একটা ইনসাইড আউট শট খেলে বাউন্ডারি মেরে আসলে ইনিংসটা স্টার্ট করেন। আজকেও কিন্তু অনেকটা তাই হয়েছিল। তো যেই মোমেন্ট আমি দেখলাম যে শামীম হোসেন পাটোয়ারি একটু লেগ সাইডে সরে এসে ইনসাইড আউট শটে নেগোশিয়েট করছেন, তখন আমার মনে হচ্ছিল বলটা যদি হালকা একটু টার্ন করানো হয় তাহলে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি আউট হয়ে যেতে পারে। ঠিক ওই ওভারেই কিন্তু আসলে শেখ মেহেদী তাকে ডিসমিসড করেন। বলটা কিন্তু হালকা টার্ন করেছিল, উনি বিট হন এবং ফলশ্রুতিতে আসলে তার উইকেটটির পতন হয়। তো আসলে বড় শট খেলার ক্যাপাবিলিটি শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান দুজনেরই রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এখানে আপনার একটু মেধা মননের পরিচয় দিতে হবে, কারণ এখানে তো কেউ ছেড়ে দিতে আসেনি, সবাই কম্পিট করতে এসেছে। তা যেই মোমেন্টটা আপনি একটা অনেকটা আর্মার টাইপের ডেলিভারি আমরা বলতে পারি, সেটাকে ইনসাইড আউট শট খেলে ফিল্ডারদের মাথার উপর দিয়ে আপনি পার করলেন, আপনার মাথায় আসা উচিত যে এরপরে একটা টার্নার টাইপের ডেলিভারি আসতে পারে। আপনি একই অ্যাপ্রোচে একই শটটা কেন খেলতে গেলেন? অলরেডি 4টা উইকেট পড়ে গিয়েছিল ঢাকা ক্যাপিটালসের, আপনি ওভার একটা বাউন্ডারি পেয়েছেন, আপনি একটু স্ট্রাইক রোটেট করে খেলতে পারতেন পরবর্তীতে। সিমিলারলি সাব্বির রহমান একটা 6 মেরেছিলেন শেখ মেহেদীর বলে, একটা ডাবল নিয়েছিলেন, ওই ওভারে 8 রান এসেছে, তারপর আবার উনি ডাউন দ্য ট্র্যাক খেলতে গেলেন। আমরা ইমাদ ওয়াসিমের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি। ইমাদ ওয়াসিমের বিষয়টা কেমন? ইমাদ ওয়াসিম লাস্ট আপনি পিএসএল থেকে শুরু করে যে কটা টুর্নামেন্ট খেলেছে, ব্যাটিং ছন্দে উনি অনেকদিন ধরেই নেই। তো ইমাদ ওয়াসিম অনেকটা বোলিং অলরাউন্ডার হিসেবেই রয়েছে। বাট ইমাদ ওয়াসিম পর্যন্ত খেলাটা আসতে গেলে তো আপনার শামীম হোসেন পাটোয়ারি আর সাব্বির রহমানের দুটো ডিসমিসাল হয়েছে। মোহাম্মদ মিথুন, ওনাকে যে স্কোয়াডে কেন নেওয়া হয়েছে এটাই তো আমার মানে প্রশ্নের জায়গা। দ্য ওয়ে হি গট আউট অ্যাজ আ ক্যাপ্টেন, যেহেতু উনি একটা ক্রুশাল পজিশনে ব্যাট করছেন, 4 আর 5 এরকম জায়গায় যেহেতু ব্যাট করছেন, এইভাবে উইকেট থ্রো করে আসার কোনো মানেই হয় না। ওই মোমেন্টে আসলে একটু ভিতে যদি সিঙ্গেল নিয়ে খেলতে পারতেন, ফিল্ডটা কিন্তু ওপেন ছিল, লং অফ লং অন বাউন্ডারি ছিল। পরের ম্যাচে কিন্তু মাহমুদুল্লাহ এবং খুশদিল শাহকে দেখেছি, ওনারা কিন্তু ফার্স্টে স্ট্রাইক 2টা ওভার কিন্তু খুব সিঙ্গেলে খেলার পরের দিন কিন্তু স্ট্রোক খেলতে চেয়েছে। তো মোহাম্মদ মিথুনকে আসলে ক্যাপ্টেন্সি দেওয়াটাই আমার পছন্দ হয়নি। আর একই কথা যে ফরেন প্লেয়ারদের কোয়ালিটি, জুবায়েদ আকবরী কিভাবে বিপিএল খেলছেন এবং আসলে আজকে
শরীফুল ইসলামের বলে উনি যেইভাবে শেপ থেকে সরে আসছিলেন, যেভাবে স্কোয়াড আপ হচ্ছিলেন, এটা দেখে আসলে ওনার যে টেকনিকে কতটা ঘাটতি রয়েছে এবং এই টাইপের ব্যাটার একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি লিগে কিভাবে খেলছে, এটা একটা প্রশ্নের উদ্রেক করে। সাইফ হাসানের কথা বলবো, সাইফ হাসান খুব খারাপ অবস্থা আসলে ওনার। উনি এখন ফুলিশ লেন্থেও স্ট্রাগল করছেন, শর্ট অফ লেন্থ ডেলিভারিতেও স্ট্রাগল করছেন, লেগ স্পিন ডেলিভারিতে তো ওনার স্ট্রাগল রয়েছে। তো সাইফ হাসানের জন্য কিন্তু একটা সতর্ক বার্তা চলে আসছে। গতকালকে কিন্তু আমরা আমাদের প্রিমিয়াস অ্যানালাইসিসেও কিন্তু কথাগুলো বলছিলাম যে ওনার শর্ট অফ লেন্থ এবং লেগ স্পিনের দুর্বলতাটা দেখানোর ব্যাপার, এবং আজকে আপনি আরেকটা জিনিস অ্যাড করলেন, সেটা হচ্ছে ফুলিশ লেন্থেরও। হ্যাঁ, তো এই যে একটু অ্যাক্রস দ্য লাইন ওনার শট খেলার প্রবণতা রয়েছে। ফ্রন্ট ফুটটা যেখানে আপনি লেগ সাইডে ফ্লিক শট খেলতে গেলে একদম আম্পায়ার বরাবর থাকা উচিত, আনলেস ইউ আর ক্লিয়ারিং দ্য ফ্রন্ট লেগ। অবশ্যই সেই ক্ষেত্রে ওনার ফিট পজিশনটা অনেকটা কাভারের দিকে বা মিড অফের দিকে থাকছে। সেই ক্ষেত্রে আপনি নিজেকে লেগ বিফোরের ক্যান্ডিডেট করবেন, কজ যখন আপনার ফিট পজিশন অমন থাকবে আপনার হেডটা ফল করবে এবং আপনি লেগ বিফোরের ফাঁদে পড়বেন। আজকেও সেটা হয়েছে। সো ইটস হাই টাইম ফর সাইফ হাসান, হি ওয়ার্কস অন হিজ ফ্লস, ঢাকা ক্যাপিটালস কামস ব্যাক স্ট্রংলি, এটাই আমরা আসলে আশা করি। আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে ঢাকা ক্যাপিটালস যে স্কোরটা করেছে, এটা কি আসলে টোটালটাই কি আসলে কম ছিল নাকি? একদমই কম, মানে যে মোমেন্টে আসলে টপ হাফ চলে যায় ঢাকা ক্যাপিটালসের, তখনই মোটামুটি বুঝে নেওয়া যাচ্ছিল যে চট্টগ্রাম রয়্যালস ম্যাচটা খুব ইজিলি বের করবে। এবং তারা কিন্তু আসলে দুজন কোয়ালিটি ফরেনার ইনক্লুড করেছেন, আসিফ আলী এবং আমির জামাল। আমির জামাল কিন্তু আমার খুবই পছন্দের অলরাউন্ডার। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় ফাহিম আশরাফের থেকেও বেটার অলরাউন্ডার আমির জামাল। ব্যাট বলে দুর্দান্ত। অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচে ওনার খুব ভালো ইনিংস রয়েছে, পিএসএলে উনি খুব ভালো পারফর্ম করেছেন ব্যাট হাতে। তো যেই মোমেন্টে আমির জামাল ইনক্লুডেড হলেন অ্যান্ড যখন আমরা স্কোয়াডে দেখলাম যে হি ইজ ব্যাটিং at number 8, তখনই তো এনশিওর্ড হয়ে গেল যে চট্টগ্রাম রয়্যালস ইজ ব্যাটিং ডিপ টুডে। আর সাদমান ইসলাম ওনাকে আজকে ইনকর্পোরেট করা হয়েছে। আমি বলেছিলাম ইফ নট ওপেনিং নাম্বার 3-তে খেলানো হোক, এরকমই প্ল্যানিং ছিল। এবং এটা কি হয় যে ওপরে নাইম শেখ এবং অ্যাডাম রসিংটনকে কিন্তু একটা লাক্সারি দেওয়া হয়েছে যে যদি তারা ক্লিকও না করে আপনার পেছনে খেলার ব্যাটসম্যান আছে, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মির্জা বেগ, প্রত্যেকে ধরে খেলতে পারে। আবার যখন আপনি লাস্টে আসবেন তখন শেখ মেহেদি, আসিফ আলী, আবার আমির জামাল। সো আজকে কিন্তু চট্টগ্রাম রয়্যালস টিমটা দুর্দান্ত ব্যালেন্সড হয়েছে এবং এটাই আমি আশা করছিলাম যে কোয়ালিটি ফরেনার্স কিছু আসলে টিমটা ফ্লারিশ করবে। আজকে সেটাই ঘটেছে। আমরা আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্লেয়াররা এই ম্যাচে খেলছেন, আমরা গতকালকে একটা মানে কথা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আমরা বাংলাদেশে প্রপার অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার যদি কোথায় স্পেসিফিকলি বলি, কবে পাচ্ছি? এমনকি ওমর জায়ের সাথে আমরা সাইফুদ্দিনের কথা বলছিলাম। সাইফুদ্দিন কিন্তু আজকে মোটামুটি ভালো ব্যাটিং করেছেন এবং ওনার এবং যদি আমরা বলি ইমাদ ওয়াসিমের যদি পার্টনারশিপটা না থাকতো এই রান কিন্তু হতো না। সো আপনার কাছে কি মনে হয় সাইফুদ্দিন? আমি তো সবসময় বলি যে সাইফুদ্দিন আরেকটু উপরে ব্যাট করানো যায়, সেক্ষেত্রে ওই যে 4টা ওভার বোলিং করানোর বার্ডেনটা ওনাকে ক্যারি করতে হবে না। আসলে পেস বোলিং অলরাউন্ডাররা এমনই, আপনি আফগানিস্তান ন্যাশনাল টিমে আজমাতুল ওমর জাইকে প্রতি ম্যাচে 4 ওভার বোলিং করতে দেখবেন না, আপনি ফাহিম আশরাফকেও দেখবেন না। কিন্তু আমরা সাইফুদ্দিনকে যখনই খেলাই তখনই আমরা এক্সপেক্ট করি যে উনি 4টা ওভার বোলিং করে দিবেন। তো এটাই একটা ইস্যু। আর যেহেতু তার ইনজুরি কনসার্ন রয়েছে, তো একটু উপরে তাকে ব্যাট করানো গেলে অ্যাজ এ মানে ট্রু অলরাউন্ডার তাকে প্রস্তুত করা সম্ভব। দুইটা টিমের গতকালকেও তারা ম্যাচ খেলেছিল এবং আমার কাছে যেটা মনে হয় যে দুই টিমের ব্যাপারে আপনার অবজারভেশন যদি লাস্ট এন্ডে আমরা একটু শর্টে জানতে চাই। চট্টগ্রাম রয়্যালস এখন পুরো শেপড আপ হয়ে গিয়েছে, তাহলে আমরা এখন 3টা টিমকে কিন্তু খুব দারুণ ছন্দে দেখছি। রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়ার্স অ্যান্ড চট্টগ্রাম রয়্যালস। সিলেট টাইটান্স ইন বিটুইন একটা অবস্থা, কিছু জায়গায় তাদের ঘাটতি রয়েছে। আমার মনে হয় মঈন আলী আসলে গ্যাপটা খুব ভালো মতো ফিল হবে। আর এই তো তাদের পেস বোলিং অ্যাটাকটা তো সিলেট টাইটান্সের ভালো। এখন ঢাকা ক্যাপিটালস আর নোয়াখালী এক্সপ্রেস, এই দুটো টিম আসলে স্ট্রাগল করবে এবং হয়তো ইটস টু আর্লি টু প্রেডিক্ট, বাট আমার মনে হচ্ছে প্লে অফ থেকে দুটো দলই আলটিমেটলি ছিটকে যাবে। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, আমরা চাই 6টা দলই তারা ভালো পারফর্ম করুক এবং দর্শক জনপ্রিয়তার শীর্ষে চলে যাক এই টুর্নামেন্টটি, এমন আশাবাদ ব্যক্ত করছি এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।